হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। একটু রেডি হয়ে বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি, কারণ আজকে রন্টি এসেছে বিলাসপুর থেকে। আর তোমরা যারা আমার পন্ডিচেরি ট্রিপ বা গোয়া ট্রিপের ব্লগসগুলো দেখেছো, তোমরা রন্টিকে ডেফিনেটলি চিনতে পারবে। রন্টি যেহেতু বিলাসপুরে কোল ইন্ডিয়ায় কাজ করছে, কলকাতা বা কলকাতার বন্ধুদেরও খুব মিস করে। স্পেশালি আমরা চারজন, উই হ্যাভ ক্রিয়েটেড সাচ বিউটিফুল মেমোরিজ ডিউরিং দোজ ট্রিপস। আজকে আমাদের পুরো গ্রুপটারই আসার কথা ছিল, কারণ এটা সো কল্ড পয়লা বৈশাখ সেলিব্রেশন ছিল। এবার পয়লা বৈশাখ আমরা সেলিব্রেট করতে পারিনি ফর ডিফারেন্ট রিজনস। সবাইকে এক জায়গায় করা যায়নি, অবশ্য আজকেও করা গেল না। বাট টুডে উই হ্যাড টু মিট, কারণ রন্টি চলে যাবে। তাই আজকে সবাই শাড়ি পরে এসেছি, আর রন্টি স্পেশালি আজকে এসেছে একেবারে নববর্ষের সাজে। একটা অফ হোয়াইট অ্যান্ড রেড ছত্তিশগড়ের কোসা তাসারে শি ওয়াজ লুকিং সো বিউটিফুল। আজকে ক্যাফেতে বসতে না বসতেই শুক্লা প্রথমেই বলল, কিছু তাড়াতাড়ি করে অর্ডার কর। আমরা আমাদের মতন গল্প করছি, ভাবছি অত তাড়াহুড়ো কিসের, লেজারলি অর্ডার করব। কিন্তু শুক্লা ওয়াজ ইন আ হারি, তাড়াতাড়ি অর্ডার কর, তাড়াতাড়ি অর্ডার কর। কিছুক্ষণ পরে ওর হাবভাব দেখে বুঝতে পারলাম ওর সুগার ফল করছে। তাড়াতাড়ি করে ওখান থেকে চকলেট নিয়ে ওকে চকলেট খাওয়ালাম, অ্যান্ড দেন শি ওয়াজ ফাইন। আমরা অনেক সময় বুঝতে পারি না, তবে এবার মাথায় রাখতে হবে। তারপর রন্টি বার করলো আমাদের সবার জন্য একটা করে গিফট বক্স। ইস, আমার মাথায় ছিল না রন্টি এতদিন পরে এখানে এলো। মাঝে মাঝে বন্ধুদের ছোট ছোট গিফটস দিয়ে সারপ্রাইজ করতে ভালোই লাগে। এই গিফটের যতটা না ভ্যালু, তার চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল হয় এই মোমেন্টটা। কেউ তোমার কথা ভেবেছে, তোমার জন্য এতটা সময় দিয়েছে। নিজের জন্য কিছু কেনা খুব সোজা, কিন্তু কারোর জন্য গিফট কেনা ইজ রিয়েলি ডিফিকাল্ট। তাই তোমার জন্য যখন কেউ এতটা সময় দিচ্ছে, আই থিঙ্ক টাইম ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ থিং। খুব সুন্দর কাটলো সন্ধ্যেটা, কিন্তু মনে হলো ভীষণ অল্প। আরও কিছুটা সময় পাওয়া গেলে হয়তো ভালো হতো। হয়তো আবার চারজনে মিলে কোথাও বেরিয়ে যাব, তখন অনেকটা সময় কাটাতে পারবো। দিস ইজ নেক্সট ডে মর্নিং, আর আজকে আমার সকালটা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি। সকালবেলায় 9টার মধ্যে ঠাকুরমশাই ঢুকে যাবে, সুব্রত আমাকে সেটাই বলেছিল। তাই আজকে অ্যালার্ম দিয়েই ঘুম থেকে উঠলাম। তবে ঠাকুরমশাই আস্তে আস্তে 10টা সাড়ে 10টা হয়েই গেছিল। আজকের পুজোটা আমার ছেলের জন্যই করা, আর দেখে এত ভালো লাগছিল। কী যে নিষ্ঠার সঙ্গে পুজোটা করছিল। আমাদের তো রুদ্রাভিষেক সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, কতক্ষণ পুজোটা হবে না হবে। অনেকটাই সময় নিয়ে কিন্তু পুজোটা হলো। সেই 10:30টার সময় শুরু হয়েছিল, শেষ হলো গিয়ে 3টে সাড়ে 3টের সময়। আমি সুব্রতকে বলেই দিয়েছিলাম, যদি আমাদের বাড়িতে পুজো হয়, পুজো কিন্তু একজনই করবে, দীপঙ্করকেই পুজো করতে হবে। দীপঙ্কর আমাদের ইসি কালীবাড়ির ঠাকুরমশাই। আমি ঠাকুরমশাইকে মনে করাচ্ছিলাম প্রথম যেদিন আমি ওনাকে দেখেছিলাম। তখন আমি গাড়ি চালাতাম, একদিন মায়ের বাড়ির থেকে অনেক রাতে ফিরছিলাম। গাড়িটা মায়ের মন্দিরের দিকে ঘুরিয়ে নিলাম, ভাবলাম একটু মাকে দেখে যাই। অত রাতে কেউ ছিল না আশেপাশে। তখন অবশ্য কালীবাড়িটাও এরকম ছিল না। এত লাইট, এত মাইকের আওয়াজ, এত জোরে জোরে ঘন্টা বাজানো, এসব কিছুই ছিল না। মনে হতো বাড়ির উঠোনে একটা ছোট্ট মায়ের মন্দির। আর সেদিন সেই মায়ের মন্দিরেই টিম টিম করে আলো জ্বলছিল, আর একটি বাচ্চা ছেলে মন্দিরটা পরিষ্কার করতে করতে গলা ছেড়ে শ্যামা সঙ্গীত গাইছিল। কি সুন্দর গলা! আমি এলাম গেলাম, খেয়ালই করলো না। ও যেন একেবারে হারিয়ে গেছিল। তারপর কত বছর কেটে গেল। তখন রোজই মন্দিরে যেতাম। মন্দিরের বাইরে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম। দীপঙ্কর কিন্তু আমাকে চিনতও না, দেখতো দূর থেকে, তারপর একটা মায়ের প্রসাদ নিয়ে বাইরে এসে আমার হাতে ধরিয়ে দিত। আমরা যারা সল্টলেকে থাকি, এখনও কিন্তু সেই মন্দিরটাকে মিস করি। আর এদিকে দেখো আমার কি অবস্থা। ছেলে কিন্তু সকাল থেকে সে একরকম করে বসে আছে। আর আমার অবস্থা দেখে দীপঙ্কর বলেই দিল, দিদি আপনি যেমন ইচ্ছে তেমন করেই বসুন। আমার এরকম হাঁটুর অবস্থা নিয়ে তো আমি অনেক দিনই আছি, কিন্তু খারাপ লাগছিল সুব্রতর জন্য। লাস্ট টাইম যেবার আমি পন্ডিচেরি গেলাম, সেবার একটা সুব্রতর ভাইরাল অ্যাটাক হয়েছিল, আর সেটা এফেক্ট করেছিল প্রত্যেকটা জয়েন্টে। পুরোটা কিন্তু এখনও রিকভার করেনি। হর হর ভোলে নমঃ শিবায়, শিব জটাধরায়, শিব জটাধরায়, ধরায় শিব বিশ্বধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। আজকালকার ছেলেদের মতন আমার ছেলেকেও ওর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করানো যায় না। সেই সব দিকে কিন্তু এক্সট্রিমলি স্টাবার্ন।
হি ইজ এক্সট্রিমলি স্পিরিচুয়াল, কিন্তু মন্দিরে যাওয়া, পুজো করা এইসব ওকে আমি কখনো করতে দেখিনি। এমনও হয়েছে মায়ের মন্দিরে নিয়ে গেছে, ও গাড়ি থেকেই নামেনি। তাই আজকে আমি একটু স্ট্রেস ছিলাম, কিন্তু আজকে আমি ওকে দেখে অবাক হলাম। ওর এই নতুন রূপটা ইজ এ রেভেলেশন টু মি। পরের দিন সকালে এইরকম সাজানো ফুলগুলো দেখে তাড়াতাড়ি করে ক্যামেরাটা তুলে নিলাম হাতে। আজকে 3টে রঙের জবা ফুল, আর আছে বেল ফুল, টগর আর নীল ফুল। সুব্রত বললো একবার ছাদে গিয়ে দেখে এসো, এত বেল ফুল ফুটেছে যে আমি তুলতেই পারিনি। তোমার পুজোতে যতটুকু লাগবে আমি ততটুকুই তুলে এনেছি। সত্যি তোমাদের অনেক দিন বাগানে নিয়ে যাওয়া হয়নি। আসলে ওই সিঁড়িটা দিয়ে উঠতে আমার ভয় লাগে বলে আমার উপরে ওঠাই হয় না। তবে কালকে ভাবছি একবার ছাদে উঠবো, আর সঙ্গে তোমাদেরও নিয়ে যাব। বাগান কেন, অনেকদিন তোমাদেরকে নিয়ে রান্নাঘরেও আসা হয়নি। রান্নাঘরে রোজই ঢুকছি, কিন্তু ভিডিও করার সাহস আর হচ্ছে না। এমনিতেই গরম, আর রান্নাঘরে তো আরও বেশি গরম লাগে। আজকে ঢুকেছি ছেলের জন্য একটা কেরালা স্টাইল প্রন বানাবো বলে। আসলে ও এখানে গরমে কিছুই ডাইজেস্ট করতে পারছে না। অল্প মশলা দিলেও খেতে পারছে না, সর্ষে টর্ষে তো ভুলেই যাও। বলছে শুধু ডাল ভাত দাও। চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে ওর ফেভারিট, কিন্তু আমি জানি সেরকমভাবে যদি আমি মালাইকারি বানাতে যাই তাহলে ও ডাইজেস্ট করতে পারবে না, যথেষ্ট রিচ হয়। তাই কেরালা স্টাইল ফিশ মলি যেরকম বানানো হয়, আমি প্রনটা ঠিক সেরকমভাবে বানালাম। এর থেকে লাইট আর কিছু হতে পারে না। অল্প সাদা তেলে প্রথমে দিলাম পেঁয়াজ আর কারি পাতা, তারপর অ্যাড করলাম চপ জিঞ্জার গার্লিক। আর কেরালা স্টাইল রান্নায় মজার ব্যাপার হলো পেঁয়াজটাকে বেশি ভাজতে হয় না। পেঁয়াজটা একটু সাদা সাদা এরকম ছাড়া ছাড়াই থাকবে, তাই তার মধ্যেই দিয়ে দিলাম অল্প নুন যাতে একটু গলে যায়। আর দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। মশলা বলতে এই। তারপরে দিতে হবে নারকেলের দুধ, আর হ্যাঁ, হলুদ দিলাম, দেখলেই তো। তবে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হয়তো তোমরা অনেকেই অ্যাড করবে না, কারণ তোমাদের গন্ধটা সহ্য হবে না। বাট আই লাভ দ্য স্মেল অফ কোকোনাট অয়েল। কেরালায় যখন থাকতাম তখন আশেপাশের বাড়ির থেকে একটা দারুণ গন্ধ আসতো। আমার বাড়িতে যে মেয়েটি রান্না করতো, আমি তাকে জিজ্ঞেস করতাম এত সুন্দর গন্ধ আসে, কই আমাদের বাড়িতে রান্না করো সেরকম গন্ধ তো আসে না। ও তখন বলতো এটা নারকেল তেলের গন্ধ। আমি পুরো রান্নাটা কোকোনাট অয়েলে করার সাহস এখনও করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, নামানোর আগে অল্প একটু ভার্জিন কোকোনাট অয়েল ওপর থেকে আমি ছড়িয়ে দিই, তখন মনে হয় অথেন্টিক কেরালা কুইজিন। আর লাস্টে নামানোর আগে একটু ফ্রেশ কারি পাতা। যেরকম বানাতে সোজা, সেরকমই খেতে ভালো এবং এক্সট্রিমলি লাইট। রান্না করলাম ঠিকই, কিন্তু খাওয়া হলো না। ছেলে বলল নীল ষষ্ঠীর জন্য বাবার বার্থডে সেলিব্রেশনটা হয়নি, আজকেই চলো, এরপর আর সময় হবে না। প্রন কারিটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, যাক কালকে আর আমার কোনো চিন্তা নেই। জয়কে কল করে দিলাম, বললাম ডিনার করিস না, সিয়েনা যাচ্ছি। আমি একটা তাঁতের শাড়ি পরে নিলাম। এই তাঁতের শাড়িটা আমাকে সুব্রত দিয়েছিল। সব কিছুই সুব্রতরই দেওয়া, কিন্তু এটা স্পেশালি চুজ করে দিয়েছিল আমাকে। বাংলার তাঁত নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আমি যে কি ভালোবাসি তোমরা এতদিনে জেনে গেছো। প্রতিবার রেডি হয়ে বেরোনোর সময় সুব্রতকে ক্যামেরাটা ধরিয়ে দিই আর বলি এই সিঁড়ির উপরে আমার একটা ছবি তুলে নাও, আর অন্য কোনো জায়গায় আমার ভালো করে ছবিটা আসে না। সুব্রত বলল এখানেও আসছে না, তুমি এত লম্বা, কেটে যাচ্ছে। তাই আমি আবার এদিকটা এসে দাঁড়ালাম। চুলটা সেদিন ট্রিম করতে গিয়ে একটু বেশিই ছোট হয়ে গেছে, তাই না? যাক, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এদিকে আমরা সবাই রেডি, ছেলে কিন্তু বসে পড়েছে একটা কলে। আর সেই কলটা শেষ হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। ভাবলাম এতটা দেরি হয়ে গেছে যখন, চিংড়িহাটার জ্যামটা অ্যাভয়েড করতে পারবো। ওরে বাবা, কোথায় কি সাংঘাতিক জ্যাম! হিন্দুস্তান পার্ক পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল প্রায় 8টা, সোয়া 8টা। এই প্রোগ্রামটা আমরা এতবার চেঞ্জ করেছি যে ছেলে বলল এবার কোনো প্রি বুকিং করবই না। আমার বন্ধু বুয়ের ছেলে সিয়েনার শেফ, আর কিটলু ছোটোবেলার বন্ধু। ও বলল এবার আমি ওকে কোনো হোয়াটসঅ্যাপও করিনি, কোনো মেসেজও করিনি, ওকে শুধু শুধু বিরক্ত করার কোনো মানে হয় না। পৌঁছে তো গেলাম, কিন্তু টেবিল তো খালি নেই। আমাদের বলল উপরে ব্যালকনির দিকে একটা জায়গা আছে, আপনারা ওখানটা ওয়েট করুন, একটা টেবিল খালি হবে হবে করছে, হলেই আপনাদেরকে ওখানে বসিয়ে দেব। সিয়েনার ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আমার ওয়েট করতে কোনো অসুবিধাই হয়নি। কিন্তু যে বুক করে আসেনি, আমাদের মধ্যে সব থেকে বেশি ইমপেশেন্ট হচ্ছে সেই আমার ছেলে। সেটা আমার কি ভালো লেগেছে এই পেন্টিংটা। বাড়িটা বাইরেটা পুরো পেইন্ট করেছে, কি সুন্দর। আর এখানে একটা ডগি। আর ওয়েটিং প্লেস খুবই সুন্দর। বসো। আমার তো এই জায়গাটাও বেশ মজার লাগছিল। টল চেয়ার্স, বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে একটা কফি তো খাওয়াই যেত।
কিন্তু দেখলাম আমার ছেলে আর জয় দুজনেই দাঁড়িয়ে আছে। ওরা ভেতরে ঢুকে বসতেই পারছে না, জায়গাটা এতটাই সরু। অপেক্ষা করতে করতে অনেকটা সময় চলে গেল। মেনু কার্ড মুখস্থ হয়ে গেল, কিন্তু টেবিল আর খালি হয় না। এবার we were slightly worried। কেউ এসে না বলে দেয়, এবার আমরা কিচেন ক্লোজ করছি, তাড়াতাড়ি যা অর্ডার করার করে দিন। দিস ইজ ফাইন ডাইনিং, এটাকে তাড়াহুড়ো করে খাওয়ার কোনো মানেই হয় না। আমরা বললাম আমরা নিচে চলে যাচ্ছি, ওখানে বসে অন্তত কিছু স্টার্টার্স অর্ডার করে দিই। নিচেটা কিন্তু একটা ক্যাফেটেরিয়ার মতন, এখানকার মেনু আলাদা। তাই আমরা ঠিক করলাম নিচে বসে কিছু স্টার্টার্স খেয়ে নিই, খিদেও পেয়েছিল। ওপরে ততক্ষণ যদি খালি হয়ে যায় আমরা গিয়ে মেন কোর্সটা অর্ডার করে দেবো। তাছাড়া এখানে ম্যানেজমেন্টে যারা, তারা সবাই সানির বন্ধু। দে ওয়ার এক্সট্রিমলি কোঅপারেটিভ। ওরা বলল তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা এখানে বসে স্টার্টারটা এনজয় করো, তোমাদের অর্ডার না নিয়ে আমরা কিচেন বন্ধ করব না। যাই হোক, ফাইনালি উই গট আ টেবল। তোমরা যারা সিয়েনাতে এসেছো তোমরা তো জানোই যে সিয়েনার খাবার ইজ সিম্পলি অসম। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নতুনত্ব আছে। ইট ইজ বেসিক্যালি ফিউশন ফুড। সবাই নিজের নিজের পছন্দের জিনিস অর্ডার করেছিল। আমি আমার জন্য অর্ডার করলাম একটা ফ্রাইড চিকেন, আর তার সঙ্গে কম্বিনেশনে ছিল গলা ভাত। আর গলা ভাতটা কি অসাধারণ খেতে ছিল, কি বলবো। আর তার সঙ্গে ছিল একটা ডিম সেদ্ধ, উইচ ওয়াজ বয়েলড টু পারফেকশন। সত্যি কথা বলতে কি, ভেতরটা সফট থাকবে আর বাইরেটা হার্ড, এরকম ডিম সেদ্ধ করা কিন্তু ভীষণ টাফ। আর এই দেখো, এটা ছিল আমার মেন কোর্স। আমাদের দেশি গলা ভাতের সঙ্গে একটা ওয়েস্টার্ন কম্বিনেশন। সো মাচ অফ রিসার্চ অ্যান্ড মাইন্ড হ্যাজ গন ইনটু ইট। চিকেন ওয়াজ ওকে, কিন্তু এই গলা ভাতের মধ্যে কিছু একটা ডেফিনেটলি স্টক ছিল। আমার মাথায় থাকলো বাড়িতে একদিন এরকম কিছু একটা বানাবার চেষ্টা ডেফিনেটলি করব। আর যদি সাকসেসফুল হই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই করব। অনেক রকম খাবার দাবার অর্ডার করা হয়েছিল, কিন্তু আমি শুধু গলা ভাতটাই খেয়েছি। আর বাকি তিনজন যা যা খেয়েছে ওরা বলল সবগুলোই ইউনিক ছিল। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম বলে, না সানি কিটলুর বন্ধু বলে জানি না, উই গট আ ফ্রি ডেজার্ট অ্যান্ড দ্য ডেজার্ট ওয়াজ ইকুয়ালি গুড। যাই হোক, ফিরতে ফিরতে অনেকটাই রাত হলো। চলো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।